Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। আপনারা শুনছেন কাহানি। গল্পপ্রেমী পাঠক পাঠিকাদের জন্য নির্ঝরের স্বপ্ন প্রযোজিত কাহিনী গল্প পাঠের অনুষ্ঠানে চিরকালীন ও সমকালীন সাহিত্যিকদের গল্পে আপনাদের স্বাগত। নির্ঝরের স্বপ্ন প্রযোজিত আজকের গল্প বেলি সাহেবের বাংলো। রচনা বিনয় দেব। শুরু হচ্ছে গল্প বেলি সাহেবের বাংলো। আমরা তিন বন্ধু বেড়ানোর নাম শুনলেই এক পায়ে খাড়া। আমি, অয়ন আর ঢাকাইয়া বাঙাল গুরুপদ। অয়ন একরোখা, জেদি আর অসম্ভব সাহসী। ভয় কাকে বলে ও জানিই না। আমি মধ্যম দলের, আর গুরুপদ সব ব্যাপারেই গুরু। মুখেই যত বড় বড় কথা, কাজে ঠিক তার উল্টো। সব ব্যাপারেই সন্দেহের গন্ধ পায়, তবে খাওয়ার বেলায় একেবারে চৌখস। 24 ঘন্টা খেতে পেলে আর শুতেই চায় না। পুজোর সময় অয়নের পিসিমারা এলেন কলকাতায়। উদ্দেশ্য কলকাতার দুর্গাপুজো দেখা। আমাদের তিন বন্ধুর ডিউটি পড়ল সব বড় বড় প্যান্ডেলে ঠাকুর দেখিয়ে আনার জন্য। তিনটে টাটা সুমো ভর্তি হয়ে সকলে ঠাকুর দেখে ভীষণ খুশি হলো। বাড়ি ফিরে যাওয়ার আগে বারবার করেই একবার দুবরাজপুর ঘুরে আসার কথা আমাদের তিনজনকেই বলে গেলেন পিসিমা। আশা চাই কিন্তু। আর সেই থেকেই গুরুপদের মুখে এক মন্ত্র। আরে পিসিমা কত কইরা কইলেন, তগো দেখি হুঁশই নাই। এই কয়টা দিন লগে লগে ছিলাম, কতবার যে যাইতে কইলেন, শুনে শুনে কান জ্বালাপালা। শেষ পর্যন্ত দুবরাজপুর যাওয়াই ঠিক হলো। দেওয়ালির 2 দিন পরেই ট্রেন ধরলাম আমরা। সন্ধে নাগাদ পৌঁছে যাব স্টেশনে। সেখান থেকে বাস ধরে দুবরাজপুর বেশ কয়েক ঘন্টার পথ। রাত 10টা নাগাদ পৌঁছে যাওয়ার কথা। হাওড়া স্টেশন থেকে ট্রেন ছাড়ল। সবে ঠান্ডা পড়েছে, মনোরম আবহাওয়া। গুরুপদ জানলার পাশের সিটটা দখল করে সেই যে বসে গেল, আর নড়েও না চড়েও না। বিকেলের আগেই চারিদিক অন্ধকার করে আকাশ মেঘে ঢেকে গেল। তারপরেই শুরু হলো প্রবল বৃষ্টি। অসময়ে এই দুর্যোগে সবাই খুব ভয় পেলাম। বাধার পর বাধা অতিক্রম করে আমাদের ট্রেন চলতে লাগলো। এক একটা স্টেশনে থামে তো আর চলতেই চায় না। ক্রমে সন্ধ্যা গড়িয়ে রাত নামল। জানলাম এখন নাকি অনেক স্টেশন বাকি। রাত বাড়তে বাড়তে 11টা ছাড়িয়ে গেল। অবশেষে যখন গন্তব্য স্টেশনে এসে পৌঁছলাম, তখন রাত 12টা অতিক্রম করেছে। ছোটখাটো স্টেশন, খুব কম গাড়ি এখানে থামে। কয়েকজন মাত্র যাত্রী নামল। আমরা নামতেই ট্রেন ছেড়ে দিল। তারপর ট্রেনের শব্দ ক্রমশ দূরে মিলিয়ে গেল। বৃষ্টি সমানে ঝরে চলেছে, সঙ্গে ঠান্ডা ঝোড়ো হাওয়া। জনশূন্য স্টেশনে আমরা তিনজন দাঁড়িয়ে আছি। 2-3 জন যাত্রী যারা নেমেছিলেন ততক্ষণে তারাও অদৃশ্য। মনে হয় স্থানীয় লোক।
এটাই আজকের শেষ ট্রেন। স্টেশন মাস্টারের ঘর তালাবন্ধ। এই দুর্যোগে সবাই আগে আগেই চলে গেছে। স্টেশন মাস্টারের ঘরের পাশে একটা মাঝারি সাইজের ঘর, খুব সম্ভবত যাত্রীদের জন্য বিশ্রাম ঘর। তার যা অবস্থা তা বলার নয়। দরজা জানলা একটাও নেই। এক পাল কুকুর সেখানে আশ্রয় নিয়েছে। ওখানে থাকা মানে জীবন্ত জলাতঙ্ক। কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত তল্পিতল্পা নিয়ে স্টেশনের থেকে বেরিয়েই পড়লাম। শেষ বাসটাও চলে গেছে রাত 10টার সময়। স্টেশন চত্বর একদম ফাঁকা। এখন উপায় বলতে একমাত্র টাঙ্গাই ভরসা। যাত্রী নেই দেখে তারাও চলে গেছে। স্টেশনের বাইরে ঘন অন্ধকার, দোকানপাট সব বন্ধ। বারবার চেষ্টা করেও পিসিমাদের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা গেল না। এই দুর্যোগে বিদেশ বিভুঁয়ে এসে অয়নর মতো ডাক সাইটের ছেলেও কেমন যেন চুপসে গেছে। আর গুরুপদ ও তো আধমরা। অগত্যা খোঁজাখুঁজি শুরু করলাম। অবশেষে একটা টাঙার খোঁজ মিলল, কিন্তু চালক নেই। শেষমেশ 3 জনে ওই টাঙাতেই আশ্রয় নিলাম। বৃষ্টির সঙ্গে সঙ্গে শুরু হলো ঝোড়ো হাওয়া। 3 জনেরই সর্বাঙ্গ ভেজা। শীতে একেবারে ঠকঠক করে কাঁপছি। মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। তারপরেই চারিদিক কাঁপিয়ে বাজ পড়ছে। বলি যাবেন কোথা? খসখসে একটা জোরালো খোনা গলার আওয়াজে 3 জনে চমকে উঠলাম। বিদ্যুতের আলোয় দেখলাম টাঙার পাশে দাঁড়িয়ে সর্বাঙ্গ চাদরে মোড়া একটা লোক। মুখে বাগালের পাশে বিভৎস একটা কাটা দাগ চিবুক থেকে চোখের নিচ পর্যন্ত বিস্তৃত। ফলে বাঁ চোখটা যেন কিছুটা ঠেলে বেরিয়ে আসছে। গালে খোঁচা খোঁচা দাড়ি মুখখানাকে আরো বিভৎস করে তুলেছে। কালো কুচকুচে মুখের মধ্যে সাদা ঝকঝকে দুপাটি দাঁত। হাসলেই বুকটা কেমন যেন ছ্যাঁত করে ওঠে। আমি করালি, গাড়িখানা আমার। ওহো, আচ্ছা আচ্ছা। বলছি, গাড়ি ঘোড়া তো কিছু নেই, রাতটা তো কাটাতে হবে। কাছাকাছি কোনো হোটেল টোটেল আছে কি? আর হোটেল? এখানে মাত্র একটাই হোটেল। 7টে মাত্র ঘর। একটা ঘরে সপরিবারে মালিক থাকে, আর একটা ঘরে কাজের লোকজন। বাকি 2টো ঘর কখনোই খালি থাকে না। ও আচ্ছা, তাও চলো না, একটু চেষ্টা করি, দেখা যাক। তুমি চেষ্টা করলে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে হয়ে যাবে, চলো। বলছেন? তাহলে ঘোড়া জুতি। হ্যাঁ, তাই করো। গাছের ছাউনি থেকে একটা আধমরা গোছের ঘোড়া এনে গাড়িতে জুতল করালি। আমরা এতক্ষণে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। গুরুপদ এতক্ষণ যেন একেবারে বোবা হয়েছিল। এবার কানে কানে বলল, আমার কেমন জানি সন্দেহ হইতেছে, এইটা মানুষ না রে। শেষকালে দেখ কোনো কবরখানায় না লইয়া যায়। আমি কি রাকাইটা কইতে পারি, ইংরেজি সিনেমায় এমন দেখছি। দেখ, চুপ করতো। অয়ন এক ধমকেই গুরুপদকে থামিয়ে দিল। ততক্ষণে করালির টাঙা চলতে শুরু করেছে। ঘোড়ার গলায় বাঁধা ঘণ্টা টুংটুং করে বাজছে, আর সামনে কথা বলেই চলেছে করালি। আমরাও মাঝে মাঝে হ্যাঁ হাঁ করে জবাব দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই মনে হলো করালির বাইরেটা যতখানি রুক্ষ, মনটা কিন্তু ততটাই সরেস। প্রায় মিনিট 20 পথ চলার পর টাঙা এসে থামল একটা ছোট দোতলা বাড়ির সামনে। এটাই হোটেল। অন্ধকারে অস্পষ্ট সাইনবোর্ডটা পড়া যাচ্ছে না। শত ডাকাডাকি করেও কোনো জবাব পাওয়া গেল না।
করালি উৎসাহের সঙ্গে ডাকাডাকি করল। বহুক্ষণ পর বাড়ির পিছন দিক থেকে একটা রোগা পাতলা লোক ছাতা মাথায় বেরিয়ে এলো, বেশ বিরক্ত মুখে। কোনো ঘর খালি নেই, অন্য কোথাও দেখুন। এই বলেই লোকটা যেন আবার অন্ধকারে দ্রুত মিলিয়ে গেল। আমাদের সমস্ত আশা মুহূর্তে মিলিয়ে গেল। অগত্যা অগতির গতি একমাত্র করালি। ততক্ষণে সে আমাদের বেশ কাছের লোক হয়ে গেছে। তাকেই সবাই মিলে ধরলাম। অন্তত একটা আশ্রয় চাইতো রাতটুকু কাটানোর জন্য। উপায় একটা আছে। আছে? আচ্ছা, তবে তবে আবার কি? বলো না। রাতে ওখানে কেউ থাকে না তো, তেনাদের ভয়ে, বুঝলেন? তেনারা থাকেন? আরে আমরা তো তেনাদের সঙ্গেই দেখা করতে যাচ্ছি। তামাশা করবেন না বাবু, তেনাদের নিয়ে ঠাট্টা নয়। তেনাদের ক্ষমতা তো আর জানেন না। আচ্ছা বলো তো, কত দূর যেতে হবে বলো? তা মাইল 2-3 হবে। বিরাট বাংলো বাড়ি, সবাই বলে বেলি সাহেবের বাংলো। সামনের দালানটা খোলাই থাকে। সারাদিন ছেলে ছোকরারা আড্ডা মারে, গল্প গুজব করে, তাসপাশা খেলে। কিন্তু সন্ধ্যের আগেই সবাই কেটি পড়ে, কেউ আর থাকতে চায় না। আরে না 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 না, আমাদের ওখানেই পৌঁছে দাও করালি। তুমি তো অনেক খাটলে আমাদের জন্য, আমরা তোমাকে ঠিক পুষিয়ে দেবো, তুমি চিন্তা করো না। অন্ধকারের মধ্যেও দেখলাম করালির চোখ দুটো যেন ঝলসে উঠল। ততক্ষণে টাঙা আবার চলতে শুরু করেছে। বাইরে তখনও অঝোর ধারায় বৃষ্টি ঝরে চলেছে। সেই বৃষ্টিধারার মাঝে উঁচু নিচু পথের প্রবল ঝাঁকুনি সহ্য করে আমাদের টাঙা ছুটে চলেছে। কতক্ষণ যে এভাবে চলল যেন পথ আর শেষই হয় না। এক সময় এসে দাঁড়ালো এক বিশাল বাগান বাড়ির সামনে। সামনে মস্ত বড় দুপাল্লার লোহার গেট, দুদিক থেকে পুরোটা খোলা। টাঙা লোহার গেট পেরিয়ে এসে থামলো বাংলো বাড়ির দালানের সামনে। এটাই তবে বেলি সাহেবের বাংলো। সামনের দালানের লম্বা টানা বারান্দা, বারান্দার মধ্যখানে কাঠের বিশাল সদর দরজা, পুরোপুরি খোলা। ততক্ষণে বৃষ্টির প্রবলতা অনেকখানি কমে এসেছে। করালি পৌঁছে দিয়েই ফেরার জন্য অধীর হয়ে উঠল, যেন সে এখনই এখান থেকে পালাতে পারলে বাঁচে। তার হাতে 100টা টাকা তুলে দিতেই সে ভীষণ খুশি। বারবার সে সাবধান করে তারপর রওনা দিল। শুধু রওনা নয়, যত তাড়াতাড়ি সম্ভব তার টাঙা ছোটালো। এসব কিছুর মধ্যেও আমার মনে বড় একটা খটকা রয়ে গেল। প্রবল ঝড় বাদলের মধ্যে আমাদের 3 জনের অবস্থা যখন ভেজা কাকের মতো, তখন করালির গায়ের চাদর তো ভেজা মনে হলো না। নাকি আমার দেখার ভুল? যাকে বাবা, বাঁচা তো গেল। ঠিক এমন সময় চারিদিক আলো করে বিদ্যুৎ চমকালো। তার সঙ্গে সঙ্গে বিকট শব্দে বাজ পড়ল একটা। ততক্ষণে আমরা সদর দালানে ঢুকে পড়েছি। করালির কথাই ঠিক, ঘরটা মনে হলো বেশ পরিষ্কার। বোঝা যায় মাঝে মধ্যেই পরিষ্কার করা হয়। অয়ন মোবাইলের টর্চ জ্বালালো। দেখা গেল এক কোণে গোটানো আছে 2-3খানা মাদুর, জলের কুজো সবই আছে। বাহ, বেশ ভালো বন্দোবস্ত। অয়ন মাদুরগুলো মেঝে পেতে ফেলল। এতক্ষণে গুরুপদ যেন একটু
একটু স্বাভাবিক হলো। বেড়াতে বের হলে গুরুপদ কখনো ভোলে না কয়েকটা জিনিস তার সঙ্গে নিতে, যেমন মোমবাতি, দেশলাই আর ওই খাওয়ার মুড়ি, চানাচুর, বিস্কিট। বোধহয় ভয় আর খিদের হাত থেকে বাঁচার জন্য এই ব্যবস্থা সে অবশ্যই করে রাখে। যাই হোক, দড়ি টাঙিয়ে ভিজে জামা কাপড়গুলো শুকোতে দিয়ে সবাই কাপড় বদলে মাদুরে এসে বসলাম। গুরুপদ তার মোমবাতি জ্বালিয়ে দিয়েছে, কিন্তু দমকা বাতাসে কতক্ষণ জ্বলবে তা জানি না। এতক্ষণে খাওয়ার কথা মনে পড়ল। গাড়িতে খাওয়ার পর বেশ কিছু খাবার বেঁচে ছিল, তাই তিনজনে ভাগ করে খেয়ে নিলাম। জল খেয়ে শুয়ে পড়লাম। ঠান্ডা হাওয়ার হাত থেকে বাঁচার জন্য গায়ের চাদর জড়িয়ে নিলাম সবাই। ঘড়িতে দেখলাম রাত 2টো বাজে। এখনো সকাল হতে অনেকটাই বাকি। সবে মাত্র তন্দ্রাটা এসেছে। এমন সময় ঘরের ভিতর দিকের দরজায় টোকা পড়ল। ভুল শুনলাম নাকি? না, আবারও টোকা পড়ল। অয়ন উঠে বসল। শুধু গুরুপদ ঘাবড়ে গিয়ে বলল, তাই হাইয়া পড়েছে, আর নিস্তার নাই, অহন এককারে শেষ। অয়ন সাহস করে উঠে দরজা খুলে দিতেই ভেতর বাড়ি থেকে এক মাঝবয়সী ইংরেজ ভদ্রলোক এসে সেই ঘরে ঢুকলেন। নত হয়ে বাউ করলেন, আমি হেনরি, বেলি সাহেবের জামাই। অয়ন আমাদের তিনজনের পরিচয় জানালো এবং এই দুর্যোগের জন্যেই এখানে আমাদের আশ্রয় নিতে হয়েছে সেটাও জানিয়ে সে হেনরিকে ধন্যবাদ জানালো। হেনরি প্রত্যুত্তরে শুধু একটু মুচকি হাসলেন। বাহ, আপনি তো বেশ চমৎকার বাংলা বলেন। বাংলা কেন বলবো না, আমার মা তো বাঙালি ছিলেন। আচ্ছা, আমার ঠাকুরদা বেলি সাহেবের বাবার বন্ধু ছিলেন, তাই আমরা মিস্টার বেলির ফ্যামিলি ফ্রেন্ড ছিলাম। ও। এমন সময় একটা জোরালো দমকা বাতাসে ঘরের মোমবাতিটা নিভে গেল। আবার সারা ঘর অন্ধকার। অয়ন বহু চেষ্টা করেও আর মোমবাতিটা জ্বালাতে পারল না, এমনকি মোবাইলের টর্চটাও জ্বালাতে পারল না। চার্জ একেবারেই নেই। এতক্ষণ খেয়ালই করিনি। মিস্টার হেনরি দাঁড়িয়ে আছেন, তাকে কোথায় যে বসতে বলি। কুণ্ঠিত হয়ে বললাম, ছি ছি মিস্টার হেনরি, আপনি দাঁড়িয়ে আছেন, কোথায় যে আপনাকে বসাই? নো নো, আমি বেশ আছি। 24 ঘন্টাই তো শুয়ে আছি, কাজেই দাঁড়াতে ভালোই লাগছে। আর আপনারা হলেন গেস্ট, আমি হোস্ট হয়ে কি ডিউটি করতে পারছি? না 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 না। অন্ধকারটা বেশ চোখ সওয়া হয়ে গেছে। হেনরি মৃদু স্বরে বলতে লাগলেন, খালি ডিস্টারবেন্স, একটুকু পিস নেই। ওয়েলথ মানে ডিস্টারবেন্স, আনহ্যাপিনেস, কনস্পিরেসি, সিন, মার্ডার, অসহ্য, আনবিয়ারেবল। ঠিক এই সময় ভিতরের দালান থেকে একটা তীব্র নারী কণ্ঠের বিভৎস আর্তনাদ ভেসে এলো। ওই শুরু হয়ে গেছে। হেনরি ব্যস্ত পায়ে দ্রুত বেগে দরজা পার হয়ে ভিতরের বাড়িতে ঢুকে গেল। ঘটনার আকস্মিকতায় আমরাও হতবাক। কি যেন একটা হয়ে গেল। অয়ন বাড়ির ভিতর মহলের দিকে যাওয়ার জন্য পা বাড়াতেই আমরাও তার সঙ্গ নিলাম। দ্রুত পায়ে এগিয়ে চললাম। পরপর অনেকগুলো সাবেকি আমলের ঘর, অনেকগুলো দরজাতেই তালা মারা,
শেষ ঘরটায় জানলা দিয়ে উকি মারতেই আমাদের গায়ের রক্ত হিম হয়ে গেল। চাপা আলোয় দেখতে পেলাম এক কোণে দেয়াল ঘেঁষে একটা হাউস সাইজের ইংলিশ খাট, তার উপরে শুয়ে আছে এক মধ্যবয়সী যুবতী। তার পাশে খাটের উপর হাঁটু গেড়ে বসে একজন সন্ডাগন্ডা গোছের যুবক বাঁ হাতে তরুণীর গলাটা টিপে ধরে ডান হাতে ধরা মাংস কাটার একটা ছুরি দিয়ে বুকে কোপের পর কোপ মেরে চলেছে। তরুণীটি চেঁচাতে না পেরে শুধু গোহাচ্ছে, রক্তে ভেসে যাচ্ছে তার বুক। তবু যুবকটি থামতে চায় না। চোখের সামনে এরকম একটা খুন হতে দেখে না আমরা বিস্ময়ে থ হয়ে গেলাম। পা দুটো যেন ভীষণ ভারী মনে হলো, কিন্তু আশেপাশে কোথাও হেনরিকে দেখতে পেলাম না তো। পা টিপে টিপে আমরা তিনজন সদর দালানে ঢুকে দরজায় সব ছিটকিনি আর খিল লাগিয়ে দিলাম। বাইরে তখন প্রবল বর্ষণ চলছে। কতক্ষণ যে আমরা তিনজন এই দেওয়ালে পিঠ লাগিয়ে চুপচাপ মাদুরের উপরে বসেছিলাম তা জানি না। একসময় চমক ভাঙতেই দেখি চারিদিকে ভোরের চাপা আলো। কখন যে বৃষ্টি থেমে গেছে তাও টের পাইনি। তাড়াতাড়ি কোনো রকমে ব্যাগ গুছিয়ে নিয়ে আমরা দরজা খুলে বাইরে বেরিয়ে ঊর্ধ্বশ্বাসে পা চালালাম। জলে কাদায় মাখামাখি পথঘাট, বাংলোর বাগানের গেট পার হয়ে বাইরে বেরিয়ে একবার পিছনে ফিরে তাকালাম। বিশাল বাগানের মাঝখানে জরাজীর্ণ বাগান বাড়ি। রাতে অন্ধকারে বুঝতে পারিনি। আশেপাশে বহুদূর পর্যন্ত কোনো বাড়িঘর নেই। আমরা তিনজন সেই কাঁচা রাস্তা ধরে ঊর্ধ্বশ্বাসে হাঁটতে লাগলাম। চোখের সামনে জলজ্যান্ত একটা খুন। প্রায় 1 কিলোমিটার পথ হাঁটার পর বেশ কয়েকখানা বাড়ি দেখা গেল। বুঝলাম একটা পাড়ার মধ্যে ঢুকে পড়েছি। 2-1খানা বাড়ির পরেই একটা সুন্দর দোতলা বাড়ি। বাড়ির সামনের রাস্তায় পাইচারি করছেন এক সৌম্যদর্শন প্রৌঢ় ভদ্রলোক। খুব সম্ভবত মর্নিং ওয়াকে বের হচ্ছিলেন। এমন সময় বাংলোর দিক থেকে আমাদের ওইভাবে পরিমরি করে আসতে দেখে থমকে দাঁড়িয়ে তিনি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? তোমাদের তো এখানে আগে দেখিনি। ভোর রাতে বাংলোর দিক থেকে আসছো দেখেই অবাকই হলাম। বলি, কোনো বিপদে টিপদে পড়নি তো? মানে ওই যে বেলি সাহেবের বাংলো, ওখানে না চোখের সামনে খুন হতে দেখলাম, জানেন। না মানে আমরা যদি কোনো বিপদে জড়িয়ে পড়ি এই আর কি। আরে না না না, কোনো ভয় নেই। কাল রাত থেকে কপালে খাওয়া জোটেনি নিশ্চয়ই? না। বুঝেছি। এখন ওই হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিয়ে বিশ্রাম নাও তো, তারপর দুবরাজপুরের অনেক বাস পেয়ে যাবে। আমারও কেমন জানি সন্দেহ হইতেছিল, ভয়ে কাউরে কই নাই। এই ভদ্রলোকের 3 পুরুষ ধরে এখানে বসবাস। স্থানীয় অধিবাসীদের প্রায় সকলকেই তিনি চেনেন। সব শুনে বললেন, করালি? না, ও নামে তো বর্তমানে কোনো টাঙাওয়ালাই নেই। 4 জন তো মোটে টাঙা চালায়, তাদের সকলকেই চিনি। তবে হ্যাঁ, একজন ছিল কাঙালি চরণ, টাঙাই চালাতো। তবে সে তো অনেক দিন হলো মারা গেছে। আবার সে মৃত্যুও হয়েছে অদ্ভুতভাবে ওই
বাংলো বাড়ির বাগানের মধ্যেই। সে কি? হ্যাঁ, একদিন সকালে দেখা গেল টাঙার ভেতরেই কাঙালি মরে পড়ে আছে। বাবা! এই কথা শুনে আমি আর অয়ন পরস্পরের দিকে তাকিয়ে আছি। তাহলে তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? হেনরি, করালি, এরা এরা মানুষ নয়। এতক্ষণ তো এদের সঙ্গেই কাটালাম, গল্পগুজব করলাম, চোখের সামনে তাদের দেখলাম। এও কি সম্ভব? আমি আগেই বুঝছিলাম এনারাও তেনাদের লোক। কইলাম, কিন্তু আমার কথা কেউ শুনল? আমারে ধমকাইয়া চুপ করাইয়া দিল সবাই। যাই হোক, বেশ জমিয়ে জল খাবারের ব্যবস্থা করেছেন ভদ্রলোক। আমরা খেতে খেতে তার মুখ থেকে বাংলো বাড়ির ইতিহাস শুনতে লাগলাম। বেলি সাহেবের বাবার ছিল বিরাট ব্যবসা। তখন ইংরেজ রাজত্ব, বিশাল ক্ষমতা আর অধিকারের মালিক ছিলেন জেকব সাহেব। তার মৃত্যুর পর সমস্ত সম্পত্তির মালিক হলেন তার একমাত্র সন্তান জন বেলি। শহরের সমস্ত কোলাহল থেকে অনেক দূরে এখানে এই বিশাল এলাকা নিয়ে এই বাগান বাড়ি তৈরি করালেন। স্ত্রী রোজালিন আর একমাত্র মেয়ে ডরথিকে নিয়ে বেশ সুখেই ছিলেন। বাড়ি ভরা কাজের লোক, কিন্তু সংসারে তারা মাত্র 3 জন সদস্য। সারা বছর বাড়িতে অতিথি অভ্যাগতের ভিড়, লোকের ভিড়ে বাংলো বাড়ি গমগম করত। আচ্ছা। হ্যাঁ, কিন্তু হঠাৎ করেই মারা গেলেন রোজালিন, ওই হার্ট ফেল করে। বেলি একেবারে একা হয়ে পড়লেন। দেশে তখন চলছে স্বাধীনতার জন্য লড়াই। ব্যবসাপত্র ধীরে ধীরে গুটিয়ে নিলেন। একমাত্র চিন্তা তার ওই ডরথিকে নিয়ে। ক্রমে ক্রমে দেশের যা অবস্থা দাঁড়াচ্ছে, ভবিষ্যতে কি হবে কে জানে। আর এদেশ ছেড়ে যাবেনই বা কোথায়? এটাই তো তার স্বদেশ হয়ে গেছে। বেলি সাহেবের বাবার প্রিয় বন্ধুর ছেলে হেনরি এ বাড়িতে সবসময় যাতায়াত করে। বেলির চেয়ে বয়সে অনেক ছোট হলেও দুজনের মধ্যে কিন্তু গভীর বন্ধুত্ব ছিল। বয়সটা মেয়ের তুলনায় অনেক বেশি হলেও সভ্য, ভদ্র, বিনয়ী এবং যোগ্য হেনরিকেই জামাই হিসেবে নির্বাচন করলেন বেলি। শুভ দিন দেখে খুব ঘটা করে বিয়েও হয়ে গেল। বেলি মনে মনে নিশ্চিন্ত হলেন। ডরথি কিন্তু নিমরাজি হলেও মুখে কিন্তু কিছু বলল না। আর যাকে মন থেকে পছন্দ না করা যায়, তাকে নিয়ে কি সুখী হওয়া যায়? বাড়িতে সব সময় আসা যাওয়া করত ডরথির দুঃসম্পর্কের এক খুড়তো ভাই জোসেফ, ওরফে টনি। দুজনে 2-1 বছরের ছোট বড়। ডরথি তার প্রেমেই তখন হাবুডুবু খাচ্ছিল। আচ্ছা। আর টনি, তার ভালোবাসা টালোবাসা সবকিছুর উপরেই ছিল বেলি সাহেবের অগাধ সম্পত্তির দিকে চোখ। একদিন অসুস্থ হয়ে পড়লেন বেলি সাহেব। তার বাঁ দিকটা পঙ্গু হয়ে গেল। তারপর একদিন সকালে দেখা গেল বিছানায় মৃত অবস্থায় পড়ে আছেন বেলি। ওহো। এবার ডরথি আর টনি আসরে নেমে পড়ল। দুজনেই চায় ওই হেনরিকে সরাতে, কারণ ওই তো এখন সমস্ত সম্পত্তির মালিক। ডরথি চায় টনিকে, আর ধূর্ত টনি চায় ডরথির মাধ্যমে বেলির সমস্ত সম্পত্তি হেনরির হাত থেকে ছিনিয়ে নিতে। একদিন শয়তানেরই জয় হলো। ভালো মানুষ হেনরিকে ঘুমের ওষুধের ওভারডোজ দিয়ে পৃথিবী থেকে সরিয়ে দিল ডরথি আর টনি। ইতিমধ্যেই বাড়ির সমস্ত পুরনো কর্মচারীকে কোনো না কোনো ছুতোয় তাড়ানো হয়েছে। এবার আসল রূপটা বেরিয়ে পড়ল টনির। হেনরি মারা যাওয়ার 10-12 দিন পর থেকেই ডরথির উপর টনির অত্যাচার শুরু হলো। নিরুপায় ডরথি সমস্ত অত্যাচার মুখ বুজে সইতে লাগলো।
এমন একজন কাউকেও পেল না ডরথি তার পাশে যে রুখে দাঁড়াতে পারে। একদিন এলো সেই চরম রাত্রি। ডরথিকে নৃশংসভাবে খুন করে সমস্ত টাকা পয়সা ধন রত্ন নিয়ে ফেরার হয়ে গেল টনি। ইস, কিন্তু শেষ রক্ষা করতে পারল না। পালাবার পথে ধরা পড়ে গেল বিপ্লবী দলের হাতে। স্বাধীনতা যুদ্ধের বিপ্লবীরা তখন ইংরেজ ধ্বংসে মরিয়া। তারা গুলিতে ঝাঁঝরা করে দিল সাদা চামড়ার টনিকে, আর সমস্ত ধন সম্পদ লাগালো বিপ্লবের মহাযজ্ঞে। এভাবেই এক এক করে শেষ হয়ে গেল অভিশপ্ত বাংলো বাড়ির সদস্যরা। সেই থেকে এই বাংলো বাড়ি আজও অভিশাপ বুকে বয়ে দাঁড়িয়ে আছে। প্রতি রাতে শোনা যায় আর্তকণ্ঠের চিৎকার। লোকালয় থেকে অনেক দূরে, নির্জনে হওয়ায় বাইরের কেউ টেরও পায় না। সারা দিন শান্ত থাকে, কিন্তু সন্ধ্যের পর আর কেউ ওখানে যায় না। তোমাদের মতো যারা হঠাৎ করে ওখানে গিয়ে পড়ে, তারাই এই অভিজ্ঞতা সঞ্চয় করে। গল্প শুনতে শুনতে আমরা খাওয়া ভুলে গেছিলাম। দুবরাজপুরে যাওয়ার কথা মনে পড়ায় আমরা বললাম, না, এবারকার মতো এখানেই শেষ। হ্যাঁ, একবারে শেষ। এখান থেকে সোজা বাড়ি ফিরে যাব। আরে বেশ তো, না হয় তাই হবে। তবে কলকাতার গাড়ি পাবে কিন্তু বিকেলে। ও তাই নাকি? হ্যাঁ, গতকাল সারা রাত এত ধকল গেছে। এখন ভালো করে স্নান খাওয়া সেরে সোজা ঘুম দাও তো, বিকেলে কিন্তু ঠিক সময় ডেকে দেবো। আচ্ছা, ঠিক আছে, তাই হবে। শুনছিলেন গল্প বেলি সাহেবের বাংলো, রচনা বিনয় দেব। এই গল্পে বিভিন্ন চরিত্রে যারা কণ্ঠদান করেছেন তারা হলেন সূত্রধর সৌভিক, অয়ন, হোটেল মালিক এবং প্রৌঢ় ভদ্রলোক সঞ্জয়, গুরুপদ, করালি এবং হেনরির চরিত্রে অরূপ, পিসিমা এবং ডরথির চরিত্রে সুমিতা। এই গল্পের সম্পাদনা সুমিতা দে মুস্তাফি, মিউজিক এবং স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ।